থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল। ডলার সংকটে গাজীপুরে ৪০ বছরের পুরনো কারখানা বন্ধ ঘোষণা, নির্দেশনা অমান্য করায় ৮টি ভবন উচ্ছেদ রাজুকে এবং চুয়াডাঙ্গায় বইছে মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। অভিনন্দন ভোরের পাতার সংবাদ সারা দেশে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এমনকি শেখ হাসিনার পতনের পর সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে উল্লেখ করে এই মুহূর্তে কোনো বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটা এতটুকু সুস্থ ব্যাপার না। অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। সংস্কারের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। শহীদ জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে। ডলার সংকট ও লোডশেডিং এর কারণ দেখিয়ে গাজীপুরের কোনাবাড়িতে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। নোটিশ দেখে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। পলিকন লিমিটেড নামের ওই কারখানার নির্বাহী পরিচালক ফয়সাল জহির স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ডলার ক্রাইসিসের কারণে গত ১ বছরের অধিক পলিকন লিমিটেড তার কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়। এছাড়া ২০২৩ সালের জুন মাস থেকে প্রচণ্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০% কমে যায়। ব্যাংকের ঋণ, বকেয়া বেতন, গ্যাসের বিল, বিদ্যুতের বিল কোনোটিই সঠিকভাবে ২.৫ বছর ধরে পরিশোধ করতে না পারায় ৪০ বছরের প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আগামী ৩ মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সব বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে নোটিশে জানানো হয়। গাজীপুর জয়দেবপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জয়দেবপুর আঞ্চলিক শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অভিযান শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। রিপোর্ট লেখা পর্যন্ত থানার ত্যাগের শালা এলাকায় ১৩টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত মোট ২১৩ মিটার গ্যাস পাইপ জব্দ করা হয়। এ সময় ৩০০টি বাড়িতে প্রায় ৩০০টি গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, গাজীপুরে গ্যাসের অবৈধ সংযোগ বেড়েছে। অবৈধ সংযোগ রোধ করতে এ অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে লিফলেট কার্যক্রম শুরু হয়। এ সময় তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সমূহে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করা সহ ৭ দফা দাবি তুলে ধরেন। লিফলেট বিতরণের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আলামিন, সদস্য সচিব মনিরুল ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সভাপতি রাসেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ হয়নি। আগামী ১৫ই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। রাজধানীর দক্ষিণখান এলাকা পরিদর্শন করে নির্দেশনা অমান্য করায় ৮টি ভবন উচ্ছেদ করেছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় দক্ষিণখান ও ফায়দাবাদ এলাকায় ৩টি ভবন উচ্ছেদ করা হয় এবং নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন বাড়ির মালিককে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, যে সকল স্থাপনা মালিকরা নিয়ম নীতি মানছেন না তাদের সতর্ক করা হয়েছে। মালিকরা নিজ দায়িত্বে না ভাঙলে পরবর্তীতে আরও জরিমানা করা হবে। মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক পরিচালক মোবারক হোসেন। এসব দেশ
বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের কারুপণ্য ও কৃষি পণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা 11টায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেলায় শতাধিক কারুপণ্যের স্টল বসেছে। এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাইকৃত কৃষিপণ্য, ফসল উৎপাদন, সংরক্ষণ, মাড়াই ও ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়। মাসব্যাপী এ উৎসবে বৌচি, নৌকাবাইচ, দাঁড়িয়াবান্ধা, কানামাচি, হাড়িভাঙা, দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করতে ও তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। বরগুনায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন জেলার বাসিন্দারা। মসজিদের মুয়াজ্জিমের জানানো মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে সারা রাত আতঙ্কের মধ্যে রাত কাটে বরগুনাবাসীর। বরগুনার প্রতিনিধি মিরাজ খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরগুনায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন বরগুনা জেলার বাসিন্দারা। মসজিদের মুয়াজ্জিমের জানানো মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টে সারা রাত আতঙ্কের মধ্যে থেকেছেন বরগুনাবাসী। অনেকে আবার দলবদ্ধভাবে গ্রামে মহল্লায় পাহারা দিয়েছেন। আমাদের এলাকার জন্য বিপজ্জনক হতে পারে, তাই আমরা সবাই লক্ষ্য করি আমাদের এলাকা ও বাসা ঘরবাড়ি নিরাপদ রাখার জন্য। তবে বিষয়টি অনেকেই আবার গুজব ভেবে হাসি ঠাট্টা করেছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার বিষয়টি গুরুত্বের সাথে দেখে সতর্ক থেকেছেন। এলাকার সচেতন ব্যক্তিরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য পেয়ে তারা সতর্ক থেকেছেন এবং সারা রাত পাহারা দিয়েছেন। তারা যে আমাকে ফোন দিয়েছে যে এইরকম এলাকায় ডাকাত ঢুকতে পারে 8 নম্বর ইউনিয়নে, আপনারা বিভিন্ন মসজিদে মাইকিং করে জানাই দেন, পাবলিক যেন সচেতন থাকে। এবং 12টা হইতে 2টার মধ্যে এইরকম একটা তারিখ হয়েছে। তারপর আমি আবার এলাকায় সবাই বলছি এবং মাইকিং করা হয়েছে, মাইকিং করে সবাইকে সচেতন করা হয়েছে। এযাবৎ কোনো রাত্রের ভিতরে কোনো দুর্ঘটনার খবর শুনতে পাই নাই আমরা। স্বাধীনতার পরবর্তী সময়ে 80-90 দশকে ডাকাতের একটা প্রভাব ছিল গ্রামগঞ্জে। সে সময়ের আমন মৌসুমে অথবা বিদেশ ফেরতের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটতো। বর্তমানে আধুনিক এই তথ্য প্রযুক্তির যুগে ডাকাতি আতঙ্ক বলে দাবি করছেন অনেকেই। তবে পুলিশ বলছে, বিশেষ তথ্যের উপর ভিত্তি করে ডাকাতির হানা দিতে পারে বলে বরগুনা সদর থানার সবাইকে জাগ্রত থাকতে বলা হয়েছিল। গতকালকে রাতে বরগুনা থানা এলাকায় একটা রিউমার ছড়িয়ে পড়ে যে ডাকাতি হবে এই ধরনের। বিভিন্ন এলাকায় মসজিদের মাইক থেকেও এই ধরনের ঘোষণা আসতেছিল। আমরা এলাকার জনসাধারণকে এটি বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না। যে কোনো বিষয় যদি আপনাদের কাছে এই ধরনের সংবাদ আসে বা হয়, তাহলে আমাদের পুলিশকে সরাসরি ফোন দিবেন এবং পুলিশের কাছ থেকে জানবেন বিষয়। মৌমিতা মৌ, ভোরের বাতা। গাজীপুরে রয়েছে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার আলিশান বাংলো বাড়ি। 5 আগস্টের পর সেটি এখন পরিত্যক্ত শৌচাগার। দিনের জনসমাগম থাকলেও রাতে বসছে মাদকের আড্ডা। গাজীপুর প্রতিনিধি মেহেদি হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজীপুরে রয়েছে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার আলিশান বাংলো বাড়ি। 5 আগস্টের পর যেটি এখন পরিত্যক্ত শৌচাগার। দিনে জনসমাগম থাকলেও রাতে বসছে মাদকের আড্ডা। স্থানীয়দের মতে গাজীপুরের মৌচাকে অবস্থিত শেখ রেহানার আলিশান বাংলো বাড়িতে হতো সরকারি জমি দখল, গাজীপুরের জুট ব্যবসা নিয়ন্ত্রণ, বনের জমি দখল সহ নানা অর্থনৈতিক লেনদেন। এছাড়াও আওয়ামী লীগের স্থানীয় ও শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে এই বাড়িতেই তিনি করতেন নতুন নতুন প্রকল্পের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার মাস্টার প্ল্যান। আর এই কারণেই মাঝে মধ্যেই সফর করতেন গাজীপুরের এই বাংলো বাড়িতে। এমনটাই অভিযোগ স্থানীয় সচেতন নাগরিকদের। তবে 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর ওই দিন বিকেলে বাংলো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় সামনের মূল ফটকের গেট এবং সাথেই ভেঙে ফেলা হয় পাশে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটি ভবন। স্থানীয়রা বলেন, পরিত্যক্ত হওয়ায় দিনের বেলা বাংলোর সামনে বসেন ফুচকাওয়ালা, চাওয়ালা। শেখ হাসিনার পতনের কারণে এলাকাবাসী এখন স্বস্তিতে ওই এলাকায় বসবাস করছেন।
আলিশান বাংলো বাড়িটি সরকারের জমি দখল করে বানানো হয়েছে বলে জানা যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত অবস্থায় থাকায় ওই বাড়িটি এখন হয়েছে মাদকের আড্ডার আসর। তবে অতি দ্রুত ফ্যাসিবাদের এই চিহ্ন মুছে ফেলার দাবি স্থানীয়দের। মৌমিতা মৌ, ভোরের পাতা। চুয়াডাঙ্গায় আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তৃতীয় শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে 5 ডিগ্রির বেশি। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সকালে তীব্র শীত উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিকরা। তবে এই কনকনে ঠান্ডার কারণে কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহনও চললেও ছিল না তেমন যাত্রীর চাপ। তবে রাতে ঘন কুয়াশা থাকলেও সকালে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলেছে, কিন্তু হিম বাতাসের কারণে রোদের প্রখরতা অনুভূত হচ্ছে না। এছাড়া শীতার্থ অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সংবাদ শেষ করার আগে সুনামগুলো আরেকবার। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল। ডলার সংকটে গাজীপুরে 40 বছরের পুরনো কারখানা বন্ধ ঘোষণা, নির্দেশনা অমান্য করায় 8টি ভবন উচ্ছেদ রাজুকে। এবং চুয়াডাঙ্গায় বইছে মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।